সরকারি সিটি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্লাইডে আমার পরিচয় দেয়া আছে, নতুন করে আর পরিচয় দিচ্ছি না। তো আজকে আমরা মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে যে বিদ্যমান সম্পর্ক, সেই সম্পর্ক জানার চেষ্টা করব। এর আগের ক্লাসে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো মোট উৎপাদন হচ্ছে টোটাল প্রোডাকশন, সংক্ষেপে এটাকে বলা হচ্ছে টিপি। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি উপকরণের বিভিন্ন একক নিয়োগ করে যে বস্তুগত উৎপাদন সৃষ্টি হয় তাকে মোট উৎপাদন বলা হয়। যদি শ্রমকে উৎপাদনের একমাত্র উপকরণ হিসেবে ধরা হয়, তাহলে শ্রমের যে বিভিন্ন একক, অর্থাৎ মনে করি প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক শ্রম ব্যবহার করে যথাক্রমে 5, 4 ও 3 একক উৎপাদন পাওয়া যায়, তাহলে মোট উৎপাদন হবে 5, 4 ও 3 এর যোগফলের সমান। অর্থাৎ বিভিন্ন একক থেকে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় সবগুলোর যোগফলই হলো মোট উৎপাদন। গড় উৎপাদন এপি, এভারেজ প্রোডাকশন। তাহলে মোট উৎপাদন ও উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণের অনুপাতকে গড় উৎপাদন বলা হয়। মোট উৎপাদন ও উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণের অনুপাতকে গড় উৎপাদন বলা হয়। প্রান্তিক উৎপাদন এমপি। প্রান্তিক উৎপাদন যে উৎপাদন ক্ষেত্রে এক একক অতিরিক্ত উপকরণ নিয়োগ করার ফলে উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক উৎপাদন বলা হয়। অর্থাৎ মোট উৎপাদন এবং উৎপাদনে নিয়োজিত যে উপকরণ, সেই উপকরণের নিয়োগ এর ফলে যে পরিমাণ নিয়োগের সরি মোট উৎপাদন এবং উপকরণের নিয়োগের যে পরিমাণ উপকরণ নিয়োগ করা হয় তার যে পরিবর্তন, সেই পরিবর্তনের অনুপাতকেই বলা হচ্ছে প্রান্তিক উৎপাদন। তাহলে আমরা দেখব মোট উৎপাদন এবং গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আছে কিনা, এটি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তো মোট উৎপাদন আমরা পাশে যে চিত্র দেখি বা দেখতেছি, সেখানে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। এখানে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে, এক্স অক্ষে উপকরণের পরিমাণ, এখানে উপকরণ বলতে লেবার বা শ্রমকে দেখানো হয়েছে, এবং উৎপাদন 3 ধরনের উৎপাদন এখানে দেখানো আছে। এবং 3 ধরনের উৎপাদনের মধ্যে একটি হলো মোট উৎপাদন, আরেকটি হলো গড় উৎপাদন এবং আরেকটি হলো প্রান্তিক উৎপাদন, যেটিকে টিপি, এপি এবং এমপি দিয়ে দেখানো আছে। এবং টিপি রেখা, এপি রেখা এবং এমপি রেখা এখানে দেখানো আছে বা দেখানো হচ্ছে। এখানে উপকরণের নিয়োগ এল, 2L, 3L, 4L এইভাবে ধাপে ধাপে বৃদ্ধি দেখানো আছে বা দেখানো হচ্ছে। এখানে এল পরিমাণ এবং এল, 2L এবং 3L পর্যন্ত যে উপকরণ নিয়োগ, সেই নিয়োগ পর্যন্ত যে পরিমাণ উৎপাদন পাওয়া যায়, সেই পর্যায়টাকে বলা হচ্ছে প্রথম পর্যায়। এবং 3L থেকে 4L পর্যন্ত যে উৎপাদনের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটাকে বলা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এবং 4L এর পরে যদি উপকরণ নিয়োগ করা হয় এবং তারপরে যদি উৎপাদন পাওয়া যায় বা উৎপাদন করা হয়, সেই পর্যায়টাকে বলা হচ্ছে তৃতীয় পর্যায়, বা সেই ব্যাপ্তিটাকে বলা হচ্ছে তৃতীয় পর্যায়ে। তাহলে 3L পর্যন্ত উপকরণ যদি নিয়োগ করা হয়, তাহলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। যদি এল, 2L এবং 3L পর্যন্ত উপকরণ নিয়োগ করা হয়, তাহলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। এক্ষেত্রে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয়ই বৃদ্ধি পায়। গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনও বৃদ্ধি পায়, কিন্তু গড় উৎপাদন এর বৃদ্ধির তুলনায় প্রান্তিক উৎপাদনের
যে বৃদ্ধি সেটি বেশি থাকে। সেটি আবার 2L পর্যন্ত, অর্থাৎ দুই একক শ্রমিক নিয়োগ করা পর্যন্ত, 2 একক বা 2L থেকে 3L পর্যন্ত যদি উপকরণ বা লেবার আরো নিয়োগ করা হয়, সেক্ষেত্রে মোট প্রান্তিক উৎপাদন হ্রাস পেতে থাকে এবং গড় উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এখানেও কি হয়, এখানেও গড় উৎপাদন রেখার উপরে প্রান্তিক উৎপাদন রেখা অবস্থান করতে করতে প্রথম পর্যায়ে যে শেষ ধাপ পর্যন্ত, প্রথম পর্যায়ে শেষ অর্থাৎ 3 একক 3L পর্যন্ত যদি যে শ্রমিক, অর্থাৎ প্রথম ধাপের শেষ পর্যায় পর্যন্ত বা শেষ পর্যায়ে কি হয়, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমান হয়। তো যেটি, এবং এরপরে যদি আরো উপকরণ নিয়োগ করা হয়, অর্থাৎ 3L পর্যন্ত, 3L থেকে 4L পর্যন্ত যদি 3L এর পরে যদি শ্রমিক নিয়োগ করা হয়, তাহলে কি হবে, মোট উৎপাদন এখানে আগে বৃদ্ধি পেত 3L পর্যন্ত, মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেত, কিন্তু 3L এর পরে কি মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এর ফলে কি হয়, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাওয়ার ফলে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয়ই হ্রাস পায়। এখানে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন যে কমে যাওয়া বা হ্রাস হওয়ার যে প্রবণতা বা কমার যে প্রবণতা বা কমে যাওয়ার যে প্রবণতা, সেটি প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে দ্রুত কমে যায়। কমে গিয়ে কি হয়, ফলে এপি রেখার নিচে অবস্থান করে। যে এখানে যে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুটোই কমতে থাকে, কিন্তু প্রান্তিক উৎপাদন আবার গড় উৎপাদন রেখার নিচে অবস্থান করে। গড় উৎপাদন রেখা যখন সর্বোচ্চ পর্যায়ে, গড় উৎপাদন রেখার সর্বোচ্চ পর্যায়ে যখন যায় তখন এপি ইকুয়াল টু এমপি হয়, অর্থাৎ এমপি এবং এপি যে সম্পর্ক, সেখানে সেটা এপি রেখা যে বিন্দুতে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে, সেখানে এপি এবং এমপি সমান হয়। এর পরেও যদি মোট উৎপাদন সর্বোচ্চ হলে দ্বিতীয় পর্যায়ে শেষ ধাপে, অর্থাৎ 4L পরিমাণ যদি শ্রমিক নিয়োগ করা হয়, তাহলে মোট উৎপাদন সর্বোচ্চ হয়। এখানে দ্বিতীয় পর্যায়ে শেষ ধাপে মোট উৎপাদন যখন সর্বোচ্চ হয়, তখন প্রান্তিক উৎপাদন শূন্য হয়, কিন্তু গড় উৎপাদন আবার ঋণাত্মক হতে থাকে বা ঋণাত্মক হয় বা হ্রাস পায়। মোট কি বললাম, প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। তাহলে এই যে মোট উৎপাদন সর্বোচ্চ হলে এখানে সম্পর্কটা কেমন, মোট উৎপাদন যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উৎপাদন শূন্য হয়, কিন্তু গড় উৎপাদন ধনাত্মক থাকে। মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পরে যদি আরো উপকরণ নিয়োগ করা হয়, তখন কি করা হবে, তখন মোট উৎপাদন তারপরে কমতে থাকে, অর্থাৎ মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পরে যদি আরো কোনো উৎপাদনকারী বেশি উৎপাদনের আশায় যদি আরো উপকরণ নিয়োগ করে, তখন মোট উৎপাদন সর্বোচ্চ হবে না। তখন কি হবে, মোট উৎপাদন আগের চেয়ে কমতে থাকবে।
কমতে থাকলে কি হবে, এখানে প্রান্তিক গড় উৎপাদনও কমতে থাকবে এবং সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে। এই যে মোট উৎপাদন, এখানে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে যে সম্পর্ক, সেটি এখানে এই যে আলোচনায় আমরা স্পষ্ট দেখতে পাই। তাহলে কি মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন তখনই সমান হবে যখন প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন রেখা সর্বোচ্চ হবে। অর্থাৎ গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুতে কি হবে, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হবে এবং মোট উৎপাদন রেখা যদি যখন সর্বোচ্চ হবে তখন প্রান্তিক উৎপাদন শূন্য হবে এবং মোট উৎপাদন, গড় উৎপাদন তখন আগের চেয়ে হ্রাস পাবে। এরপরেও যদি উৎপাদন করা হয় তাহলে মোট উৎপাদন ঋণাত্মক, মোট উৎপাদন হ্রাস পাবে, সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে এবং গড় উৎপাদন হ্রাস পাবে, আগের চেয়ে হ্রাস পাবে। এটি মূলত মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা দেখব যে উৎপাদনের কোন পর্যায়ে, এখানে যে তিনটি পর্যায়ের কথা বলা আছে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে ও তৃতীয় পর্যায়ে। তাহলে উৎপাদনের কোন পর্যায়ে একজন উৎপাদনকারীর জন্য উৎপাদন করা যুক্তিযুক্ত হবে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে নাকি তৃতীয় পর্যায়ে? এখানে যেটি দেখা যাচ্ছে যে উৎপাদনকারীর প্রথম পর্যায়ে উৎপাদনকারী কি করবে, যত বেশি উপকরণ নিয়োগ করবে তত বেশি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করবে। কিন্তু প্রথম পর্যায়ে যদি 3 একক পর্যন্ত শ্রমিক নিয়োগ করা হয়, 3 একক পরিমাণ শ্রমিক নিয়োগ করার পরে দেখা যাচ্ছে যে প্রথম পর্যায়ে যে উৎপাদন থেমে যায় বা থামিয়ে দেওয়া হয়, তারপরেও সে কিন্তু কাঙ্ক্ষিত তার যে উৎপাদন ক্ষমতা, সেই ক্ষমতা পূর্ণ ব্যবহার সে করা থেকে বিরত থাকবে। কারণ 3 একক শ্রমিক নিয়োগ করার পরে যদি আরো সে শ্রমিক নিয়োগ দেয় বা উপকরণ নিয়োগ করে, তাহলে মোট উৎপাদন সর্বোচ্চ করার সুযোগ থাকে। কিন্তু 4 একক শ্রমিক নিয়োগ করার পর যদি আরো অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে, তাহলে কিন্তু তার মোট উৎপাদন সর্বোচ্চ করার সুযোগ এখানে থাকে না। তাহলে চিত্রে দেখা যাচ্ছে যে এমপি ও এপি উভয়ই বৃদ্ধি পাওয়ায় টিপি বৃদ্ধি পায় প্রথম পর্যায়ে। পরের পর্যায়ে কি এমপি হ্রাস পেলেও এপি বৃদ্ধি পেতে থাকে বলে টিপি বৃদ্ধি পেতে থাকে। উৎপাদন সর্বোচ্চ করার স্বার্থে এই পর্যায়ে উৎপাদন করা যুক্তিযুক্ত নয়। আমরা যদি চিন্তা করি তাহলে এ পর্যায়ে এপি ও এমপি ক্রমহ্রাসমান হলেও এপি এবং এমপি দ্বিতীয় পর্যায়ে, এখানে দেখা যাচ্ছে যে এপি মানে এভারেজ প্রোডাকশন বা গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন, এখানে দুটি কিন্তু ক্রমহ্রাসমান হলেও টিপি কিন্তু এখানে প্রোডাকশন এটা কি সর্বোচ্চ, এটি উৎপাদনের যুক্তিযুক্ত পর্যায়ে, কারণ এখানে মোট উৎপাদন সর্বোচ্চ করার সুযোগ থাকে। কারণ এরপরে যদি আমরা চিন্তা করি, যদি উৎপাদনের তৃতীয় পর্যায়ের কথা যদি চিন্তা করি, তাহলে মোট উপকরণ এর পরিমাণ বৃদ্ধি করার পরেও মোট উৎপাদন এখানে আগের চেয়েও হ্রাস পায়। এই জন্য কোনো উৎপাদনকারী চাইবে না যে তার মোট উৎপাদন আগের তুলনায় কমে যাক। যদি সে বুঝতে পারে যে তার মোট উৎপাদন আগের চেয়ে কমে যাচ্ছে, তাহলে সে কি করবে, উৎপাদন বন্ধ করে দেবে। এই জন্য একজন যুক্তিবাদী, একজন ভালো দক্ষ উৎপাদনকারী সবসময় চিন্তা করবে যে কিভাবে মোট উৎপাদন সর্বোচ্চ করা যায়
এবং যেটি দ্বিতীয় পর্যায়ে উৎপাদনের দ্বিতীয় পর্যায়েই সম্ভব। সুতরাং বলা যায় যে দ্বিতীয় পর্যায়েই উৎপাদন করা যুক্তিযুক্ত। সম্পর্কে জানবো, আমরা জানি উপকরণের পরিবর্তন হলে উৎপাদনেরও পরিবর্তন হয়। স্বল্পকালে উপকরণ উৎপাদনের সম্পর্ককে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা উৎপাদন বিধি এবং দীর্ঘকালীন উপকরণ উৎপাদন সম্পর্ককে মাত্রাগত উৎপাদন বিধি বলা হয়। অর্থাৎ স্বল্পকালীন উৎপাদন আহ স্বল্পকালে উৎপাদনের সাথে উপকরণের যে সম্পর্ক সেটি সেটিকে বলা হচ্ছে উৎপাদন বিধি এবং দীর্ঘকালী উপকরণের সাথে উৎপাদনের যে সম্পর্ক সেটিকে বলা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। আমরা জানি উৎপাদনের সাথে উপকরণের যে সম্পর্ক এই সম্পর্ককে বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। এই উৎপাদন অপেক্ষক দুই ধরনের, যেটি আমি আগের ক্লাসে আলোচনা করছিলাম। দুই ধরনের, একটি হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি? যে অপেক্ষকে উৎপাদনে স্থির এবং পরিবর্তনীয় উপকরণ বিদ্যমান থাকে সেটি হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, এবং যে অপেক্ষকে স্থির উপকরণ বলতে কোনো উপকরণ নাই, সমস্ত উপকরণই হলো পরিবর্তনশীল, সেই উপকরণ সেই অপেক্ষককে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে এই যে স্বল্পকালে উৎপাদনের সাথে উপকরণের সম্পর্ক, অর্থাৎ কি পরিমাণ উপকরণ নিয়োগ করলে কি পরিমাণ উপকরণ বা উৎপাদন পাবো, সেটি যে বিধির সাহায্যে বা নিয়মের সাহায্যে জানা যায় সেটি হলো উৎপাদন বিধি। অর্থাৎ যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে অর্থনীতিতে উৎপাদন বিধি বলে। এক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে একটি বা দুটি উৎপাদনকে অপরিবর্তনীয় রেখে অন্য উপকরণগুলোর পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করলে উৎপাদন ক্ষেত্রে উপকরণের অনুপাতের পরিবর্তন হয়। এর ফলে উৎপাদনের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যদি আমাদের যে উৎপাদনের উপকরণ সেই উপকরণগুলো যদি পরিবর্তন করি, পরিবর্তন কোনগুলো? যেগুলো পরিবর্তনশীল উপকরণ সেগুলোর পরিবর্তন ঘটানো যাবে, আর স্থির উপকরণের কোনো পরিবর্তন করা যাবে না। এর কারণে উৎপাদনের যে উপকরণগুলো সেই উপকরণগুলোর কি পরিমাণের যে অনুপাত, বিদ্যমান যে অনুপাত, সেই অনুপাতের পরিবর্তন ঘটে। এর ফলে উৎপাদনের পরিবর্তন হয়। এই উৎপাদন বিধি আবার তিন প্রকার হয়ে থাকে, যথা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত সকল উপকরণ পরিবর্তনীয় ধরে নিয়ে, অর্থাৎ এটি দীর্ঘকালীন সময়ের জন্য প্রযোজ্য। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত সকল উপকরণ পরিবর্তনীয় ধরে উপকরণগুলোর পরিমাণ একই অনুপাতে পরিবর্তন করা হলে উৎপাদনের পরিমাণেও পরিবর্তন ঘটতে পারে। এক্ষেত্রে উপকরণগুলোর অনুপাত স্থির থাকে। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণসমূহ ও উৎপাদনের পরিমাণের মধ্যে এ ধরনের সম্পর্ককে মাত্রাগত উৎপাদন বলা হয়। অর্থাৎ উৎপাদনে ব্যবহৃত যে উপকরণ এবং উৎপাদনের পরিমাণের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় মাত্রাগত উৎপাদন। অর্থাৎ দীর্ঘকালে আমরা জানি দীর্ঘকালে উৎপাদনের সমস্ত উপকরণই পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল উপকরণগুলোকে আমরা যদি একই অনুপাতে পরিবর্তন করি, মনে করি লেবার এবং
মূলধন, দুটো উপকরণ, এই এক একক, এই লেবার এবং মূলধন, এই দুটো উপকরণকে আমরা যদি পরিবর্তনশীল ধরে নিয়ে একই অনুপাতে, এক একক থাকলে দুই একক, দুই একক থাকলে তিন একক, এইভাবে যদি আমরা পরিবর্তন করি, তাহলে এদের মধ্যে যে উপকরণ অনুপাত বিদ্যমান, যে অনুপাত, এই অনুপাতের কোনো পরিবর্তন হয় না, অনুপাত স্থির থাকে। এজন্য বলা হচ্ছে এক্ষেত্রে উপকরণগুলোর অনুপাত স্থির থাকে। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণ সমূহ ও উৎপাদনের পরিমাণের মধ্যে এ ধরনের যে সম্পর্ক, এই সম্পর্ককেই বলা হচ্ছে মাত্রাগত। এটা হলো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, স্থির বা সমানুপাতিক মাত্রাগত থেকে তোমরা যে বিষয়গুলো জানলা সেগুলো বইয়ে ডিটেলস আলোচনা করা আছে, বইয়ে ভালো মতো দেয়া আছে। তো বইয়ের সাহায্য নিয়ে তোমরা আরো বেশি উপকৃত হবা, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।